আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। এখন বাজে সকাল 6টা। আজকে আমি আগে দুপুরের জন্য রান্না করব, তারপরে আমি নাস্তা বানাবো। বাসার কেউ এখনও ঘুম থেকে উঠেনি, তো আগে দুপুরের জন্য রান্নাটা করি, পরে সবাই উঠলে সবার জন্য নাস্তাটা বানাবো। তো বাচ্চারা খেয়ে স্কুলে যাবে আর ওর বাবা অফিসে চলে যাবে। আমার শ্বশুর আব্বা শুধু দুপুরবেলা বাসায় থাকবেন আর আমরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করব। তো একটু এলোমেলোভাবেই রান্নাটা ভিডিওটা শুরু করেছি আর কি। সব সময় তো আর গুছিয়ে ভিডিও করা যায় না। তো আজকে একদম শর্টকাট রান্না বাড়া করব, মিষ্টি কুমড়া ভাজি করব আর ডাল চচ্চড়ি বানাবো আর ডিম ভুনা করব। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে বলক এসে গিয়েছে। একটা দুঃখের বিষয় হলো আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে। আমি 2 দিন আগে একবার ভাত রান্না করেছি, তারপরে বিকেলে যখন ভাত বসাবো দেখি রাইস কুকারে আর কারেন্টের লাইন আসে না, তো ওটাকে এখন একটু সারাতে হবে। তো সেজন্য আমি ইন্ডাকশন কুকারেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন আর অল্প একটু সময় নাড়াচাড়া করেই আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব। ভাতটাও এর মধ্যে হয়ে গিয়েছে, এখন ভাতটা মাছ ঝরাতে দিয়ে দেবো। আমি মিষ্টি কুমড়াটা একদম একেবারে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন অল্প করেই রান্না করেছি, আমি বিকালবেলা আবার রান্না করব। এই ঠান্ডার মধ্যে তো আর এত সকাল সকাল রান্না করে সেটা একদম রাত্রে পর্যন্ত খাওয়া যাবে না। তো মিষ্টি কুমড়াটা আমি একদম পোড়া পোড়া করে ভাজি করেছি। এরকম একটু কড়াইতে পোড়া পোড়া লাগিয়ে ভাজি করলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। তো আমি ডিমটাও ভুনা করে নেব। আমি 2টা ডিম ভুনা করব আর ফ্রিজে আগের দিনের ইলিশ মাছ রান্না করা আছে, সেটা মিলিয়ে ঝিলিয়েই আমরা কয়েকজন খেয়ে নেব। আমি, আমার ছেলে মেয়ে আর আমার শ্বশুর, এই 4জন। আর ওর বাবা তো অফিসে। তো আমি 2টো ডিম ভুনা করে নেব। ডিমগুলো আমি পোচ করে তারপরে ভুনা করব, একটু সহজে করলাম আর কি। আর ওদিকে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিনে তো যে কোনো তরকারিতেই ধনেপাতা দিতেই হয় বলতে দিলে ভালো লাগে আর কি। আমার মনে হয় সবাই ব্যবহার করেন, কম বেশি সবাই ধনেপাতা খেতে পছন্দ করেন। আর ওদিকে আমার ভাতটা গড় দেওয়া হয়ে গিয়েছে, আমি ঝুড়ির মধ্যে ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আর আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন, তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভাত রান্না করা কিন্তু হয়ে গেছে আর বাকি তরকারি দুটো রান্না করা হয়ে গেছে। এখন আমি ডিম দুটো ভুনা করে নিলেই কিন্তু আমার এখনের মতন রান্না কমপ্লিট। তারপর আমি সকালে নাস্তার জন্য পরোটা বানাবো। তো আমি সব রেগুলার মশলা দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি ডিম দুটোকে দিয়ে দিব, তারপরে একটু শুকনো শুকনো করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো আমি যখন একটু তাড়াহুড়া থাকে তখন আমি আগের দিন রাত্রেই আমার রান্না বাড়ার কিছু কাজ এগিয়ে রাখি, যেগুলো এগিয়ে রাখা যায়। যেমন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, কালকে ধনেপাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম, আর মিষ্টি কুমড়াটাও কেটে রেখেছিলাম। যেহেতু আমাকে সকালে নাস্তাও বানাতে হবে, আবার আমাকে দুপুরের জন্য রান্নাও করতে হবে, আবার 8টার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যেতে হবে। তো এত কিছু একবারে সামলানোটা একটু ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। পরোটাগুলো তো আগেই ভেজে রেখেছি, তো বলেছি হাফ ভাজা দিয়ে রেখেছিলাম। তো এখন পরোটাগুলোকে আমি তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কাজ করছি আর মনে মনে টেনশনও হচ্ছে অনেক, যেহেতু আমার মেয়ের স্কুলের রেজাল্ট দেবে আজকে, সেহেতু টেনশন তো একটু হবেই। মাশাল্লাহ ভালোই হবে আশা করা যায়, আল্লাহ ভরসা। তো আমার ছেলেরও ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর 2টো পরীক্ষা হয়ে গিয়েছে আর কিছু পরীক্ষা বাকি আছে। তো আমার মেয়ের আজকে রেজাল্ট দেবে, রেজাল্ট দিয়ে দিলে কিছুদিন স্কুল বন্ধ থাকবে, তারপরে একদম পুরোদমে আবার ক্লাস শুরু হয়ে যাবে। যেহেতু এপ্রিল মাসের 13 তারিখের দিকে ওর এসএসসি পরীক্ষা শুরু হবে। তো আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে প্লেটের পাশে একটা পাতা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লেবু পাতা। আমার একটা ছোট্ট লেবু গাছ আছে, এর পাতায় এত সুন্দর ঘ্রাণ, এই লেবু পাতা দিয়ে রং চা বানিয়ে খেলে একদম অনেক ভালো লাগে। তো আমি একটা পাতা এনে রেখেছি রং চা খাবো বলে। আর পরোটার সাথে খাওয়ার জন্য আমার আলু ভাজিটাও করা কিন্তু হয়ে গিয়েছে। আর আমার দুপুরের রান্না করা একদম কমপ্লিট। তো আমি পুরো রান্নাটা একদম টেবিলে এনে গুছিয়ে দিয়ে গেলাম, কারণ আমার স্কুল থেকে বাসায় আসতে আসতে 2টা 2:30 বেজে যাবে। ততক্ষণে আমার শ্বশুর আব্বা খেয়ে যাতে নিতে পারে, সেজন্য আমি রেডি করে দিয়ে গেলাম। আর আমার মেয়েকে সকালের নাস্তাটা দিয়ে দিলাম। উনি আবার খুব স্বাস্থ্য সচেতন, বেশি খাওয়া দাওয়া করেন না, একটা পরোটাই উনি খাবেন।
ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছেন, আর আমরা এখন সব কাজ গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলের দিকে রওনা হচ্ছি। খুব টেনশন হচ্ছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওদের স্কুলটা কিন্তু অনেকটা দূরে, আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। আমরা অটোরিকশা করে 3জন স্কুলে এসে পড়েছি, আর ওরা 2 ভাই বোন স্কুলের ভিতরে চলে গিয়েছে, আর আমরা অভিভাবকরা বাইরে অপেক্ষা করছিলাম। 9:30টার দিকে আমাদের প্যারেন্টস মিটিংটা আসলে শুরু হবে। তো আমরা কতক্ষণ অপেক্ষা করার পরে এখন আমরা স্কুলের ভিতরে যাওয়ার অনুমতি পেলাম। এখন আমরা অডিটোরিয়ামের দিকে যাচ্ছি, এখানে আমাদের মিটিংয়ের আয়োজন করা হয়েছে আর কি। তো আমাদের বাচ্চারা আগে থেকেই ভিতরে আছে, আমরা পরে ঢুকলাম। রেজাল্ট নিয়ে খুশি মনে বাসায় এসেছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে। তো আসার সময় ভেলপুরি কিনে নিয়ে এসেছিলাম, আমার বাচ্চারা সেটাই খাচ্ছে। তো আমরা ভেলপুরি খেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার লাল শাক বাগানে চলে এসেছি। এই যে দেখেন, আমরা অনেকটা লাল শাক কিন্তু খেয়ে ফেলেছি, বাগান একটু খালি খালি হয়ে গিয়েছে। আমি লাল শাক খাওয়ার পাশাপাশি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। তারপরে আমার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে দিয়েছি। আর এই লাল শাক কিন্তু আমরা কয়েক যা মিলে একসাথে উঠিয়েছি, গল্প করেছি আর উঠিয়েছি, অনেক ভালো লেগেছে। তো আমি অনেক লাল শাক তুলেছি, এগুলোকে আমি ওই সেদিনের মতন কিছু রান্না করব আর কিছুটা আমি ফ্রোজেন করব। কম ভাগ রান্না করব আর বেশিরভাগ ফ্রোজেন করার জন্য রেডি করছি আমি এখন। তো এই যে একদিকে আমি লাল শাক ভাজি করার জন্য পেঁয়াজটা আর কাঁচামরিচটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি লাল শাক ফ্রোজেন করার জন্য লাল শাক একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে এরকমের ভাপ দিয়ে নিতে পারেন। এরকম যে রাখতেই হবে তা কিন্তু না, যেহেতু বাগানে অনেক হয়েছে সেহেতু একটু রাখলাম, আর রাখলে কিন্তু খাওয়া যায়, একদম খারাপ লাগে না। তো আমি একদম 2 হাত দিয়ে 2 দিকে কাজ করছিলাম। এদিকে আমার রাত্রে খাওয়ার জন্য লাল শাকটা ভাজি করা হয়ে গিয়েছে, সেটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ওইদিকে আমি অনেকটা লাল শাক কিন্তু একটু ভাপ দিয়ে ফ্রিজে রাখার জন্য রেডি করে নিচ্ছি। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও তৈরি করি, তো আমি চেষ্টা করি আমার প্রতিদিনের কাজকর্ম এবং রান্নাবান্না ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত অথবা পরামর্শ থাকে তো একটি কমেন্ট করে যাবেন প্লিজ। আপনার একটি ভালো কমেন্ট আমাকে আমার কাজে আরও উৎসাহ যোগাবে। তো আমি যেই লাল শাকগুলো ভাপিয়ে নিয়েছি ফ্রোজেন করার জন্য, সেই লাল শাকগুলোকে আমি প্রয়োজন মতন ভাগ করে নিয়েছি, আর এগুলোকে বক্সে করেও রাখা যায়। তো আমি আর বক্স করব না, আমি আমাদের দৈনন্দিন যে ব্যবহারে আটাগুলো লাগে সেই আটার প্যাকেটগুলোকে ধুয়ে পরিষ্কার করে জমিয়ে রেখেছিলাম, সেই আটার প্যাকেটের মধ্যেই আমি এই ভাপানো লাল শাকগুলো রেখে দেব। তো আমি একটা প্যাকেটের মধ্যে প্রয়োজন মতন লাল শাক নিয়ে নিলাম, এবং এবার আমি এই লাল শাকের প্যাকেটের মুখটা একদম পিন আপ করে আটকে দেব, স্টেপলারের পিন দিয়ে পিন আপ করে দেব। তাহলে আর এখান থেকে লাল শাকের ঝোল বা পানি কিছু বেরিয়ে যাবে না। এভাবেই আমি প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লাল শাক ভরে পিন আপ করে নেব। আজকালকার দিনে তো অনেকেই সিম, ফুলকপি, ধনেপাতা, কাঁচামরিচ অনেক কিছুই সংরক্ষণ করে থাকেন। তো আমার এক যা আছে উনিও এরকম সব কিছুই সংরক্ষণ করেন, ওনাকেই দেখেছি লাল শাক সংরক্ষণ করতে। তো আমি একবার ওনার এরকম ফ্রোজেন লাল শাক রান্না করা খেয়েছি, তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, একদম খাওয়া যায় না এরকমের না, মোটামুটি ভালোই লাগে। তো এবার যেহেতু নিজের বাগানে অনেকটা শাক হয়েছে সেখান থেকেই কিছু সংরক্ষণ করে রাখলাম। আর এরকম কিছু রেডি করা থাকলে যখন শরীর খারাপ থাকে বা হঠাৎ করে বাসায় কোনো সবজি থাকে না, তখন 1 প্যাকেট বের করে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ কুচি করে রান্না করে নিলেই হয়ে যায়, তখন একটু ঝামেলা কম হয়। অফিস থেকে আসার সময় বাচ্চার বাবা কিছু ডিম নিয়ে এসেছেন, তো সে ডিমগুলোকে এখন রাত্রেবেলায় ধুয়ে রাখবো, আর ধুয়ে রেখে দেবো। সকালের দিকে পানি ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো। ডিম তো দৈনন্দিন ব্যবহারের একটা অপরিহার্য জিনিস, এটা তো লাগেই, আর এটা আনলে তো না ধুয়ে ফ্রিজে রাখাই যায় না, ডিমে অনেকটা ময়লা থাকে। তো আমি ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরাতে দেব। তো নিচে একটা ঝুড়ির নিচে একটা কাপড় দিয়ে রাখলাম, যাতে কাপড়টায় পুরো পানিটা টেনে নেয় আর ডিমগুলো শুকিয়ে যায়। তো কিছু কাঁচামরিচ আর ধনেপাতাও আনা হয়েছে, সেগুলো এখন বেছে রেখে দেব। তো কাঁচামরিচ এখন মনে হয় একটু দাম কম, মাঝে মধ্যে কাঁচামরিচের যে দাম বাড়ে, বা গত বছর তো কাঁচামরিচের দাম 1000-1200 টাকা কেজি হয়ে গিয়েছিল, আর তখন আমার ছাদে অনেক কাঁচামরিচ গাছ ছিল, তো আমাকে তখন কিনতে হয়নি। তো যখন মরিচের দাম কম থাকে তখন আমি মরিচও কিছু কেটে ফ্রিজে সংরক্ষণ করি, ডিপ ফ্রিজে।
তো কথা বলতে বলতে আমি মরিচের সব বোটাগুলো ফেলে নিয়েছি আর ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এই ধনেপাতাগুলো বাছার সময় আমার বরের সাথে আমার ঝামেলা হয়, সে বেশি ডাঁটা নিয়ে শাকগুলো বাছে আর আমি একদম পাতার কাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে শাকগুলো নেই। তো আজকে সে বাসায় নেই, সেজন্য আমি একদম আমার মনের মতন করে শুধু পাতাগুলো নিয়ে ধনেপাতাগুলো বেছেছি। তো এগুলো এখন একটা এয়ারটাইট বক্সের নিচে একটু টিস্যু পেপার দিয়ে তার মধ্যে রাখবো আর উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে আমি এই পাতাগুলোকে ঢেকে রাখবো। এরকম রাখলে স্বাভাবিকের থেকে একটু বেশি দিন এই শাকগুলোকে রেখে খাওয়া যাবে, ধনেপাতাগুলোকে রেখে খাওয়া যাবে আর কি। আর যদি পলিথিনে রাখা হয় তো পলিথিনের মধ্যে পানি জমে যায় আর শাকটা তাড়াতাড়ি পচে যায়। আর মরিচগুলোকেও আমি একটা বক্সের মধ্যে রাখবো, তো এগুলোকেও আমি নিচে একটা টিস্যু পেপার দিয়ে বক্সের ভিতরে আর কি টিস্যু পেপার দিয়ে সেগুলোর মধ্যে কাঁচামরিচটা রেখে আমি মরিচটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এখন তো শীত মোটামুটি পড়ে গিয়েছে আর দিনও বেশ ছোট হয়ে গেছে। এই ছোট দিনের সাথে কাজ করে একদম তাল মেলানো যায় না। তো রাতের বেলা যেহেতু একটু কাজ কম থাকে, হাতে একটু সময় থাকে, তো পরের দিনের জন্য কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে আর কি কাজ করা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।